ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দামের বাবা এসে সাথীকে বলছে, সাথী, তুমি এটা কি করছো? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? যাদের জন্য আমাদের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেল, ধুলের সঙ্গে মিশে যাচ্ছে, দুই পরিবারের সঙ্গে এতটা অশান্তি। আমি মৌলির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, মাথা নিচু করে কথা বলতে হচ্ছে। আর তুমি তাদেরকে নিয়ে এখানে বৌভাত করছো কেন? কেন করছো? তখন অরিন্দামের বাবা বলে, ঠাকুমা মশাই, আপনি এখন আসুন, আর বাড়ির সব আত্মীয় স্বজনদেরকেও বলে, আপনারা এখন সবাই আসুন, আমি এই বৌভাত কিছুতেই হতে দেব না। তখন সাথী কিছু বলার আগেই ওদিকে তাড়িয়ে দেয়। তখন সাথীকে বলে, সাথী, তুমি কেন এরকম করলে? আর একটা কথা বলি, তুমি যা ইচ্ছা তাই করো, তোমার যদি মনে হয় এটা করার প্রয়োজন তাহলে তুমি করো, কিন্তু আমি থাকব না, বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তখন সাথী ওর স্বামীকে ডাকতে থাকে, আর তখন অরিন্দম বলে, মা, আজকে কি বাবা প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে চলে বলেছে? বাবা তো এর আগেও কতবার রাগ করে দু চারবার হোটেলে গিয়ে থেকে এসেছে। তখন সাথী বলে, হ্যাঁ, আমার সঙ্গে ঝামেলা করলে আমার শরীর খারাপ করবে বলে উনি জেদ থেকে এসেছে। ও আমার দেবতা, ও আমার ভগবানের মতো। তখন বাণী বলে যে না, ও কোথায় থাকে না থাকে সেটা তো আমি খুব ভালোভাবেই জানি। মনে মনে এসব বলে। তখন বলে, শুনুন মাসিমা, মানুষের আসল রূপটা তো ভিতর থেকে দেখতে পেলে হয়, ওপর থেকে বিচার করলে কিন্তু সবকিছু বিচার হয় না। তখন সাথী বলে, মানে কি বলছো? তখন বাণী বলে, না, সবকিছু তো আমার জন্যই হয়েছে, তাই আমি বলছি, আমি এখানে আর এক মুহূর্ত থাকব না, আমি চলে আসছি। বলে সেখান থেকে বেরিয়ে চলে যেতে গেলেই অমনি সাথী বলে, দাঁড়াও বাণী, তোমার কিন্তু এখনো বৌভাত শেষ হয়নি, তোমাকে নিজে হাতে রান্না করে তোমাকে এখন খাওয়াতে হবে সবাইকে। কিন্তু তুমি এখন কাদেরকে খাওয়াবে? সব মানুষেরাই তো চলে গেল এখান থেকে, আত্মীয় স্বজনরা। তখন বাণী বলে, একটা কথা বলি, হয়তো ছোট মুখে বড় কথা হবে, যদি আমরা কাঙালি ভোজের আয়োজন করি, মন্দিরে গিয়ে ধরো কোনো মানুষদেরকে, অসহায় মানুষদেরকে খাওয়াই, তাহলে কি কিছু অপরাধ হবে? তখন বাণী বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ, তাহলে তুমি তাই শুরু করে দাও রান্নাবান্না, তারপর আমরা মন্দিরের দিকে রওনা দিব। এদিকে বাণী এসে বাণীর ঘরে সবকিছু রান্না করে। তখন তানিয়া জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আজ তুমি বউ ভাত বলে রান্না করছো তো? হ্যাঁ, তুমি বউ বলে তোমাকে রান্না করতে এসেছে। তো হ্যাঁ, তাহলে বউ ভাত হচ্ছে, তাহলে ববা ভাত কবে হবে? তখন তানিয়া বলে, মা, তাহলে বাবাও তো রান্না করত। তখন বাণী বলে, আচ্ছা, তোর এত প্রশ্ন কোথা থেকে আসছে রে? এদিকে বান্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শোনে আর বলে, বউ ভাত হবে, আর কি সুন্দর তো খাবারের গন্ধটা, বলে ভিতরের দিকে ঢুকে চলে আসে। আর তখন বাণী সেটা দেখতে পায়, আর তখন বলে, বান্টি, তুমি এখানে? তখন বলে, ও মা, কিছু না, এমনি খাবারের স্মেলটা খুব ভালো লাগছিল তো তাই চলে এসছি গো, চলে যাচ্ছি। তখন তানিয়া বলে, তুমি কি আমাদের সঙ্গে মন্দিরে যাবে? আমি, বাবা, মা সবাই যাচ্ছি, আর সেখানে গিয়ে খুব খাওয়া দাওয়া হবে, তুমি যাবে? তখন বলে, না তো, কেন যাবে না? তখন বাণী বলে, আচ্ছা বান্টি, তুমি এখানে কি করতে এসছিলা? কিছু না, এমনি এসছিলাম, বলে সেখান থেকে তখন চলে যায়। তখন বাণী আবারও ভাবতে থাকে যে এই ছেলেটা তো সুবিধার না, এখানে কি করতে এসছিল, নিশ্চয়ই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাটা শুনে চলো। আর এদিকে নয়নতরা আর মৌলি দাঁড়িয়ে থাকে, আর নয়নতরা বলে, এখনও তো বান্টি আসলো না, ও যে কি করছে আমার একদম ভালো লাগছে না। তখন মৌলি বলে, তোমার ওই বান্টির ওপর না আমার 1%ও বিশ্বাস নাই। হ্যাঁ, দেখো গা, হয়তো ওখানে রান্নাবান্না করছে আর সেটা বসে খেতে পড়েছে। আর ঠিক তখনই বান্টি চলে আসে, আর তখন নয়নতরা বলে, কি রে বৌভাত, ওদিকে নষ্ট হয়েছে? তখন বলে, নষ্ট মানে, দেখো এলাহি ব্যাপার, ওরা তো রান্নাবান্না করছে, আবার ওরা মন্দিরে যাবে, সেখানে গিয়ে কাঙালি পূজার আয়োজন করছে। তখন মৌলি বলে, মানে এসব কি বলছে, ওরা কি তাহলে সবকিছু মেনে নিল? তখন বলেন, না, ওই ব্যবস্থা তো আমাকে করতে হবে, এবার ডোজটা একটু বেশি বাড়াতে হবে, তুমি দেখতে থাকো। ঠিক তখনই সেখানে ঈশানী আসে, আর এসে বলে, মৌলি, কি হয়েছিল, কিছু সমস্যা? তখন ও ছোটমাকে বলে, ছোটমা, কিছু হয়েছে? তখন বলে, না, কিছু তো হয়নি। তখন বলে, ও ঠিক আছে, আমার মন মজা তো ভালো নেই তাই। তখন বলে, ও ঠিক আছে, শোন, ওসব কথা বাদ দে, বলছি না তোকে, তুই এখন নিজেরটা শুধু ভাব, নিজের মনের কথাটা ভাব। এসব বলে তখন নয়নতরা বলে, হ্যাঁ হ্যাঁ, সেই কারণে তো আমরা মন্দির যাব ভাবছি, আর সে কারণে মৌলিও বলছে মন্দিরে যাবে। তখন মৌলি বলে, মন্দির? তখন মৌলির ওকে হাত টিপে আর বলে, হ্যাঁ, মন্দির তো। আর তখন নয়নতরায় মনে মনে বলে, এখানে তো শুধু আমি একাই চালাক, এরা তো সব অগর্ধ, এদেরকে নিয়ে কি কিছু করা যায়? তখন নয়নতরা এসে আবার চোখ টিপে দেয়। তখন মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা যাব তো মন্দির। তখন মৌলি আবার বান্টিকে চোখ টিপে। তখন বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ, মন্দির তো, আমাকে বারবার মন্দিরে আমাকে মা ডাকছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে এটা আমার স্বপ্ন দেখছি, মন্দিরে তো যাব। তখন ঈশানী বলে, মন্দিরে যাওয়া তো খুব ভালো ব্যাপার, এটা তো খুব ভালো খবর, তাহলে মন্দিরে যাবে সবাই? তখন ওর ছোটমা বলে, কিন্তু তুমি যদি যেতে বাড়ির সবাইকে নিয়ে, ওখানকার পেনাকি সবাইকে, তাহলে আমাদের একটু ভালো লাগতো, তাই বলছিলাম। তখন বলে, হ্যাঁ হ্যাঁ ছোটমা, কেন যাব না মন্দিরে, আমি গিয়ে তাহলে পিনাকিকে বলছি, কি আর রেডি হয়ে আসছি। তখন ওখান থেকে ঈশানী চলে গেলে নয়নতরা বলে, আমি জানতুম তোমার মা মন্দিরে কথা শুনে একদম দ্বিবত করবে না, সেখানে যাবে। অন্যদিকে দেখা যায় যে
বাণী সবকিছু রান্নাবান্না করে মন্দিরে নিয়ে গিয়ে সবাইকে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াচ্ছে আর আনন্দ সহিতে। ঠিক তো তখন সেখানে ঈশানী, পিনাকি আর মৌলি, ননন্তরা সবাই সেখানে যায় আর গিয়ে দেখে ওখানে সাথীও আছে। আর তখন ওরা বলে, এটা কি দেখছি আমরা, এখানে ওরা বৌভাতের আয়োজন করেছে, এখানে ওরা কাঙালি ভোজ করছে, এসব বলে। আর তখন নয়নতারা বলে, দেখো না ব্যাপারটা কি মিষ্টি ব্যাপার, এখানে দেখছি তো সাথীও আছে। তো মৌলি বলে, তাহলে কি সাথী আন্টিও মেনে নিল? তাহলে ওখানে এমন হাবভাব করলো সবার সামনে যে মেনে নিল না, তাহলে কি নিজেদের মানসম্মান বাঁচানোর জন্য ওভাবে ওরকম করলো, এসব বলে। এদিকে সাথী ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আপনি একটা কাজ করুন, শাখাপলাটা আপনি আমাকে দেন, আমি বাণীকে পরিয়ে দিচ্ছি। তখন সাথী শাখাপলাটা নিয়ে বাণীকে পরিয়ে দেয়। আর পড়ানো যখন হয়ে যায় তখন বলে, একটা কাজ করুন, আপনি আশীর্বাদে সিঁদুরের থালাটা আপনি বাণীকে দিয়ে দেন। বাণী সেটা নিবে তা বলে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন সিঁদুরের থালাটা নিয়ে এসো বাণীকে দিতে যায়। আর এদিকে তখন ওরা দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। তখন যখন আশীর্বাদের থালাটা দিবে সেই মুহূর্তে নয়নতারা ওখানে আসে আর এসে আশীর্বাদের থালাটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর সে থালা সিঁদুর আবার বাণীর মাথাতে গিয়ে পড়ে। আর তখন বলে, এটা কি হচ্ছে সাথী, তুমি তাহলে এই বাণীকে মেনে নিলে? আর যদি মেনে নিবা তাহলে ওখানে সবার সামনেও নাটক কেন করলে যে তুমি মেনে নাওনি, এসব কেন বললে তুমি? আর তোমার এরকম করতে একবার বাদলেও না? তখন মৌলি বলছে, আচ্ছা সাথী আন্টি, তোমার একবার খারাপ লাগলো না যে তুমি বৌভাত করছো, ভাত কাপড়ের অনুষ্ঠান করছিল, তোমার ছেলে একবার মনে পড়ল না আমার কথা? তুমি কেন এরকম করছো গো সাথী আন্টি? একবার মনে হলো না যে ভাত কাপড়ের দায়িত্ব অনুরুদ্ধের আমার নেওয়া উচিত? আর সেটাও বানিয়ে নিচ্ছে, তোমার একবারও খারাপ লাগলো না এসব বলে? আর দাঁড়িয়ে থাকে, আর তখন কোনো চুপচাপ থাকে, আর ওখানে অনিরুদ্ধও চুপচাপ থাকে, কেউ কিছুই বলে না কো। তখন নয়নতারা বলে, না ওদের খারাপ লাগবে কেন, আমি বলিনি দিদিভাই, ওরা ওরা সব এক হয়ে গেছে, ওরা তোমার কথা আর কেউ ভাবছে না, তাই বলছি তুমি নিজেরটা এখন বুঝতে শেখো, এসব বলে। তখন ঈশানী বলে, আচ্ছা আমি যখন মৌলিকে শাসন করতাম তখন তো তোমার কাছে যে কান্নাকাটি করতো গো, তোমাকে কত ভালোবেসে বলতো সব কিছু, আর তুমি কি এরকম করতে পারছো সাথী? তখন পিনাকি বলে, আচ্ছা এইসব কিছু কি অনিরুদ্ধের বাবা জানে, নাকি তোমরা সব কিছু জানছো আর আমাদেরকে এরকম করছো? তখন ঈশানী বলে, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, যে মেয়েটা একদিন তোমার কাছে যে সবসময়তে বসে থাকতো, আর সেই মেয়ের কথাটা তোমরা একবারও ভাবলে না? আমি শাসন করলে ও কান্নাকাটি করে তোমার কাছে যেত। তখন সাথী বলে, না গো ঈশানে, তুমি একবার আমাকে ভুল বুঝো না, একবার তুমি আমার কথাটা শোনো। একটা কথা বলি, মনি যদি কোনো ভুল করে ফেলে আমি জানি তুমি ওকে শাসন করবে, তাই বলে কি তুমি ওকে ছুঁড়ে ফেলে দিবে বলো? যতই হোক ও আমার তো ছেলে, আমার রক্ত সম্পর্ক, আমি কি পারবো ওর কিছু অমঙ্গল হোক? তাই তো আমি চেয়েছি যে কি সব কিছু ভালোভাবে হোক। তাই আমি ভাবছি যে বাণীর মাথার যে সিঁদুরটা পরে দিছে সেটা তো অরেনের সিঁদুরটা পরে দেয়া, তাই আমি এই ভুভাটা ছোট করে করছি। তখন ঈশানীকে বলছে এসব কথা গলা সাথী। আর তখন নয়নতারা বলছে, তাই নাকি? আমরা তো দেখতে পাচ্ছি কিসের নমুনা, তার জন্য তো এখানে বৌভাতের আয়োজন করা হয়েছে। তখন সাথী বলে, আচ্ছা মাসিমা একটা কথা বলুন তো, আমার ছেলের কি বৌভাতের অনুষ্ঠান এভাবে হওয়ার কথা ছিল? এভাবে হবে তাই মনে হচ্ছিল আপনার দেখে? এসব বলছে। তখন বাণী বলে, শুনুন, আমার জন্য তো সব কিছু হয়েছে, আমি বলেছিলাম মন্দিরে এসে গাঙ্গালী পূজার আয়োজন জন্য করতে, তাই আপনি মাসিমাকে কিছু বলেন না। তখন নয়নতারা বলে, চুপ, কোথা থেকে উড়ে এসে জোরে বসলো? তোমাকে কে বলল কথাটা বলতে? তোমাকে তো কোনো কথা বলতে পারেনি গো, সব কিছু হয়েছে ওই মেয়ের জন্য। আর কি না, তো মৌলি বলে ওই মেয়েকে আগিয়ে দিয়েছে, আর যেমন মা তেমনি তার ছেলে। তখন বলে, একটা কথা বলি, তুমি যা বলছো আমাকে বলো, মৌলি কিন্তু আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলবে না। তখন অরিন্দম বলে, এতক্ষণ ধরে আমি চুপচাপ সব শুনেছি, বিয়েটা আমি করেছি, বাণী মাথায় সিঁদুরটা আমি পরিয়ে দিয়েছি, তাই এখানে মা বাবার কোনো দোষ নেই, মা বাবা কিছু বলেনি গো, তাই যা বলার সব কিছু তুমি আমাকে বলবে, মা বাবাকে কিছু তুমি বলবে না। তখন ঈশানী বলে, অনিরুদ্ধ, এটা কিন্তু একতরফা, তুমি কিন্তু মৌলিকে জিজ্ঞেস করে এসব করনি গো, মৌলির জীবনটা তুমি এভাবে নষ্ট করে দিলে, তারপরে এত বড় বড় কথা বলছো তুমি। তখন ঈশানী বলে মৌলিকে, মৌলি তোকে একটা কথা দিচ্ছি শোন। আর তখন পিনাকে বলে, আমার কথাটা শোনো, আজ থেকে এই বাড়ির সাথে আমাদের সব সম্পর্ক নষ্ট, আমাদের অপমানে সবাই যখন এরা এতটা আনন্দ করছে, সেই সম্পর্ক আমরা রাখতে চাই না। তখন ঈশানী বলে, হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি পারো, তুমি আমার মেয়ের জন্য বিয়ে খুঁজতে শুরু করে দাও, আমার মেয়ের এর থেকে ভালো আমি বিয়ে দেব, এসব বলে। তখন বাণী বলে, শোনো, আপনারা কেন রাগারাগি করছেন এখানে? তখন পিনাকি বলে, তোমাদের আর কোনো কথা শুনতে চাই না, আর আমরা এখানে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, এইসব ফ্যামিলির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না গো, যে ফ্যামিলি আমাদের বিপদের পাশে থাকে না গো, যে ফ্যামিলি আমাদের বিপদ দেখে ওরা আনন্দে মাতোহারা হয়, যে ফ্যামিলি আমাদেরকে দুঃখ কষ্টে দেখে এখানে কাঙ্গালি ভোজের আয়োজন করে মন্দিরে এসে, তাদের সঙ্গে কি করব? চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। বলে সেখান থেকে ওরা সবাই চলে গেলে বাণী ঠাকুরের সামনে গিয়ে বসে বসে কান্না করে আর বলে, মা কেন তুমি এরকম করছো আমার জন্য? একটা মেয়ের চোখে জল পড়ছে আমার জন্য, দুটো পরিবার ভাঙতে চলেছে, কেন তুমি এরকম করলে? আর তখন সেখানে কেন অনিরুদ্ধ যায়? তখন বলে, আপনি কেন আমার মাথাতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন? আপনি এই দিনটা দেখতে চেয়েছিলেন, এবার আপনার ভালো লাগছে তো? তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কোনো জায়গায় ভুল তুমি বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।